এই ভিডিওতে তোমরা যারা ক্লিক করেছো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তুমি এখন থেকে জাস্ট একটা মাইন্ড সেট আপ করবা। সেটা হচ্ছে আগামীকালকে আমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তুমি অলরেডি একটা ডিসিশন নিয়ে নাও যে পরীক্ষা যেহেতু তোমাকে দিতে হবে, তোমাকে যেহেতু পরীক্ষা সেন্টারে যাওয়া লাগবে, তার মানে আগে থেকে তোমার মেন্টালিটি এমন হবে যে আমি এই পরীক্ষাটা একটা হিট দিয়ে আসবো। হিট মিনস আমি যতটুকুই পড়ছি না কেন এতটুকুই দিয়েই আমি আমার সর্বোচ্চটা দিব, এবং এখান থেকেই ভাইয়া আমাকে একটা ভালো নাম্বার ইনশিওর করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে নর্মালি যে ভাইয়া আমার তো প্রিপারেশন ভালো না, অনেকে আবার দেখতেছি কমেন্ট করতেছে ভাই আমি 2 বছর থেকে প্রিপারেশন নেই। আমি তো আসি ভাইয়া, তাই না? আমি তো আসি, ভরসা যেহেতু করছো জাস্ট একটু ভাইয়ের কথাগুলো শোনো। আমি তোমাকে কিছু টেকনিক শেয়ার করছিলাম দু একটা ভিডিওতে, আজকে আরো কিছু টেকনিক শেয়ার করব। তুমি জাস্ট সেই জিনিসগুলো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে যদি আসতে পারো ভাইয়া, যাদের মনে হচ্ছে যে পাস করা নিয়ে টেনশন, যা দেখো ভাইয়া আমি কিন্তু আমার ভিডিওগুলোতে শুধু বলি না যে তোমাকে জিপিএ পাওয়া লাগবে বা জিপিএ যে বাদেও এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা অনেকে চিন্তা করে যে ভাই কিভাবে পাস মার্ক ইনশিওর করবো। তো যারা 33 পে পাস করার চিন্তা করতেছো তারাও তোমরা যদি আজকে কন্টিনিউ করতে পারো, বা আগে যে 2টা ভিডিও দিচ্ছি সেগুলো যদি একটু দেখে আজকেটা দেখতে পারো, বা আগের গুলো ধরলাম দেখোই নাই, কোনো সমস্যা নাই, জাস্ট আজকের ভিডিও কন্টিনিউ করো, এই ভিডিওটা দেখো, অবশ্যই ভাইয়া তুমি তোমার যে টার্গেট 33 না এটাকে ডাবল করো, তুমি 66 নাম্বার পাবা। অবশ্যই তুমি বাবা, জাস্ট তোমাকে একটু ফরম্যাট জানতে হবে, একটু টেকনিক্যালি স্যারদের সাথে ডিল করতে হবে, কারণ গেম প্ল্যানটা হচ্ছে অনেক বড় কি ফ্যাক্টর এই ধরনের বোর্ড পরীক্ষাগুলোতে। তো তুমি 1 নম্বর ডিসিশন নিয়েছো, 1 নম্বর ডিসিশন কি যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি সেরা, তুমি পারবা। তুমি দেখো আমি তোমাকে একটা শর্টকাট একটা টেকনিক শেখাই, সেটা কিরকম যে পরীক্ষার আগের রাতে নর্মালি কি হয় জানো, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এরা আমাকে ফোন করতো, ফোন করে বলতো যে শাওন তোর প্রিপারেশন কেমন, বা আগামীকালকে পরীক্ষা কেমন হবে। তো আমি আগে শুরুতে ওকে বলতাম দোস্ত তোর প্রিপারেশন কেমন, ওর আমি মেন্টালিটি দেখতাম যে ওর মেন্টালিটি কেমন। ও বলতেছে দোস্ত আমার তো পড়াশোনা খুব একটা ভালো না, সবকিছু গুছিয়ে নিতে পারি নাই, আগামীকালকে পরীক্ষা, আমি তো দেখা যাচ্ছে যে এই এমসিকিউ পারলে কোশ্চেন আনসার কিভাবে লিখবো বুঝতেছি না, এইটা পারলে ইনফর্মাল এটা কেমন লিখবো পারতেছি না, মানে এক কথায় বাজে একটা অবস্থা দোস্ত, আমি বিশ্বাস করে ভালো করতে পারবো না। তো আমি যখন ওকে বলতাম আরে দোস্ত এরকম কথা বলে আমার তো আরো 6 থেকে 7 ঘন্টা আগেই সিলেবাস শেষ হয়ে গেছে, আর তোর এখন তুই এখন শেষ করতে পারলি না, ও তখন আরো ভয় পায়। ও তখন আরো ভয় পায় কিরে, ও মোটামুটি পড়ছে কিন্তু পড়ার পরে একটু মানে মিথ্যা কথা বলতেছে যে দোস্ত আমি তো শেষ করতে পারিনি। বাট আমি আরো বলতাম যে আমার যতটুকু হয়েছে তার থেকে বাড়াই বলতাম, না দোস্ত সবগুলো জিনিস কভার করছি, উড়াধুরা একটা পরীক্ষা দিয়ে আসবো। এই শুনে ওরা ভয় পায়। কারণটা কি আমি তোমাকে বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট তুমি যদি চিন্তা করো 80% স্টুডেন্ট দেখা যাবে যে সম্পূর্ণ সিলেবাস A to Z শেষ করতে পারতেছে না। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষাতে এমন হয়। বাংলা পরীক্ষা দিয়েছো না, ওইখানেও হয়েছে, ইংরেজি পরীক্ষা দিচ্ছ এখানেও হবে যে 80% শিক্ষার্থী আছে যারা সবকিছু শেষ না করে পরীক্ষা দিতে যাবে এবং তারপর দিন শেষে ইংরেজির মধ্যে A+ ইনশিওর করে আসতে পারবে। কেন পারবে সেই টেকনিকগুলো তো অবশ্যই তোমাদেরকে শেখাবো আজকের ভিডিওতে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে 20% স্টুডেন্ট, হাতে গোনা 20% স্টুডেন্ট আছে যারা একদম খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়েছে, একটা পিওর বা অথেন্টিক পড়াশোনা করছে। এখন তুমি তো আসো এই ক্যাটাগরির মধ্যে যে ভাইয়া আমি খুব ভালো মতো গুছিয়ে নিতে পারিনি, বাট তারপরেও তো আমাকে একটা ভালো পরীক্ষা দিতে হবে, আমার A+টা ইনশিওর করতে হবে, আমার বাবা মায়ের স্বপ্ন, আমার নিজের স্বপ্ন, আমি এতদিন পড়াশোনা করছি যতটুকু করছি, তো এখন তাহলে আমাকে আগে থেকে চিন্তা করতে হবে যে ব্রেনকে রিল্যাক্স রাখা লাগবে। এবং আমি আমার লাইফ থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ভাইয়া, আমার অনেকগুলো পরীক্ষাতে দেখা যাচ্ছে যে শুধু কনফিডেন্সের কারণে আমি পাড়ি দিয়ে গেছি। ওই একটা কথা আছে না যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, কথাটা কিন্তু অনেকটা মিলে যায়। দেখো যে অনেক পরীক্ষা আমি আমার লাইফে দিছি ভাই, খুব একটা ভালো প্রিপারেশন নেই, বাট স্যারকে বুঝাইছি যে আমি পারি, স্যারকে বুঝেছি আমি পারি, আমার ইংলিশে A+ মিস হইতো না। কেন মিস হইতো না আসলে তোমাকে একটু করে বোঝানোর ট্রাই করি, আর এর মাঝে আরো কথাবার্তা বলবো। কিন্তু দুঃখ লাগে যে তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো ভাইয়া, তোমাদের মনে করো একটা ভিডিওতে 10,000 মানুষ দেখছে, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের পেজটা ফলো করো নাই। তো হয়তো এখন ভিডিওটা খুঁজে পাচ্ছ, কিন্তু পরবর্তী সময় যখন সাজেশন ক্লাসগুলো দিব, গাইডলাইন গুলো দিব, তখন কিন্তু আমার চ্যানেলটা তুমি খুঁজে পাবে না। সো যারা 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে বা যারা এই ভিডিওটা দেখতেছো, একটু কষ্ট করে চাইলে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারো। সো আমি দেখো তোমাদেরকে কিছু টেকনিক শেয়ার করবো। আমি কিন্তু তোমার কাছে ভাই এটাও বলি নাই যে কি অবস্থা, তোমার প্রিপারেশন কেমন, তুমি কি আগামীকাল ভালো করতে পারবে কিনা, আমি জানতেই চাই তোমার কাছে। আমি যে জিনিসগুলো বলবো এগুলো অ্যাপ্লাই করে দিয়ে আসবা। ওকে, পরীক্ষার খাতা মনে করো এটা পরীক্ষার খাতা, পরীক্ষার প্রশ্ন পাইছো। এখন প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেমনই হোক না কেন, তোমার কাছে প্রশ্ন ইজি, তোমার কাছে প্রশ্ন ইজি, কারণ তুমি টেকনিক্যালি জিনিসগুলো অ্যাপ্রোচ করবা। তো এটা তোমার পরীক্ষার খাতা, তুমি সুন্দর মতো লেখা শুরু করবা, অ্যান্সার টু দা কোশ্চিন, অ্যান্সার টু দা, অ্যান্সার টু দা কোশ্চিন, অ্যান্সার টু দা কোশ্চিন নং 01। তাহলে এটা বাইরে যাওয়া যাবে না, এটা পেজের মধ্যে রাখবা। রাখার পরে সুন্দরভাবে এইভাবে তুমি একটা এখানে মার্ক করে দিলা। এইভাবে দেওয়ার পরে এটা তুমি 1 নাম্বার লিখছো। এখন একের মধ্যে যেহেতু তোমার এমসিকিউ পোরশনটা আসবে, 5টা এমসিকিউ আসবে, তুমি লিখবা এখানে এই যে A নাম্বার দিবা, B নাম্বার দিবা, C D E, 5টা যেহেতু আসবে। একের মনে করো তোমার হচ্ছে 3 আনসার, তাহলে 1-এর 3 লিখবা। লেখার পরে এখানে ফুল স্টপ দেওয়ার পরে মনে করো যে অ্যান্সারটা হবে, সাপোজ ধরো আমার নামটাই উত্তর, SISAON শাওন, উত্তরটা লিখে দিলা। এরপরে মনে করো 2 এর হবে 4 নাম্বার, লেখার পরে মনে করো এখানে উত্তর হবে দিনা,
এটা সুন্দরভাবে লিখে দিলা। এরপরে মনে করো 3 নাম্বার দিয়ে এখানে মনে করো যে উত্তরটা হবে সুন্দরভাবে লিখে দিবা। তো এইভাবে ভাইয়া তোমাকে উত্তরগুলো লিখতে হবে, তখন স্যাররা দেখবে যে না এই উত্তরগুলো লিখছে ঠিকঠাক। হ্যাঁ, যদি তোমার এতটুকু হয় তারপর নাম্বার পাবা, বাট স্যারের আই কেসিং একটা ব্যাপার আছে, তোমার উপর একটা পজিটিভ ইমপ্রেশনের ব্যাপার আছে। তুমি যখন এটা করে লিখবা তখন দেখবা যে এখানে স্যাররা তোমার উপর একটা পজিটিভ ইমপ্রেশন নিচ্ছে। তো এই জন্য উত্তরগুলো এভাবে লিখবা। 1 নাম্বার লেখা শেষ, ঠিক আছে। এরপরে 1 নাম্বারটা চাইলে তুমি 1 পৃষ্ঠা লিখতে পারো, নিচের অংশ ফাঁকা রাখবা। টাকা দিয়ে বোর্ড পরীক্ষা দিচ্ছ না, পরীক্ষা ফি দিচ্ছ না, পৃষ্ঠা কি তোমার যাবে না তাদের যাবে, তাদের পৃষ্ঠা যাবে, তো তুমি এখানে ফাঁকা রাখবো। তোমার তো এত চাপাচাপি করার দরকার নাই, দরকার হলে 1 পৃষ্ঠা দিয়ে মাঝখানে, এই যে একদম মাঝখানে সুন্দরভাবে লিখবা, ঠিক আছে। মাঝখানে লিখলা, পৃষ্ঠা ফাঁকা, পরে পৃষ্ঠা যাবা। আমি এরকম করতাম ভাইয়া, কোনো চাপাচাপি করতাম না, একটা করে পৃষ্ঠা একটা উত্তর লিখতাম। সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসো, তুমি চাইলে এখানে লিখতে পারো, দরকার নাই, তুমি পরে পৃষ্ঠা যাবা। পরে পৃষ্ঠা যা লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চিন নং, একটু বাড়াই নেই। আচ্ছা, অ্যান্সার টু দ্য কোশ্চিন নং মনে করে 2 দিলাম, এখানে 02 দিলাম। ওকে, এখন 2 নাম্বার প্রশ্ন দেখো আমার যেটা আসতেছে সেটা হচ্ছে আমার কোশ্চিন থাকবে, আমাকে অ্যান্সার লেখা হবে, মানে কোশ্চিন অ্যান্সার টাইপের প্রশ্নগুলো আসবে। এখানে 15 নাম্বার আছে। যারা একদম 2 বছর বইয়ে খোলো নাই, যারা বই খোলো নাই, তারপরও তারা এখানে 15-এর মধ্যে মিনিমাম 9 থেকে 10 পাবা। কত বলছি? মিনিমাম 9 থেকে 10। তোমাকে যে প্রশ্নটা দিছে দেখো যে ওই প্রশ্ন উদ্দীপকের কোন লাইনের সাথে মেলে, যে লাইনের সাথে মিলবে। যারা ওই যে বললাম একদমই পড়িস নাই ভাই, যারা একদমই পড়িস নাই তাদের কথা বলতেছি, ওই লাইনটা রিলেটেড লাইনটা বের করে ওই উত্তরটা লিখে দে, ওই উত্তরটা লিখে দে। আর যারা তো পড়ছো বা জানো যে কিভাবে এই জিনিসগুলো অ্যান্সার করতে হয়, তারা তো দেখা যাবে যে 15-এর মধ্যে 15ই পাবা বা অথবা 14-15 পাবা। বাট যারা একদমই পারতেছো না তারা ওই লাইনটা খুঁজে বের করবা, মিনিমাম 10 পাবা। এবং কিভাবে লিখবা দেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন 2 দেওয়ার পরে তুমি এখানে মাঝখানে সুন্দরভাবে এ দিবা, দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে 2টা টান দিবা, দেওয়ার পরে এখানে উত্তর লেখা শুরু করবা। এই যে টুইং 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 টুইং, এই যে এইভাবে। এখন যে লিখতেছো এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। অনেকে আছে যে ভাইয়া প্রশ্ন বলছে আমি জাস্ট যে এতটুকু লিখি, 1 লাইনে লিখে দেই, 1 লাইনে লিখে দেই, 1 লাইনে লিখে নাম্বার দেবে। ভাইয়া কত নাম্বার আছে এখানে? 15 নাম্বার আছে। তার মানে 3 মার্কসের অ্যান্সার প্রত্যেকটা, 3 5 15, 5টা প্রশ্ন থাকবে। তো তোমাকে মিনিমাম ভাইয়া মিনিমাম তোমাকে 2 দিনে লেখা লাগবে। কোন দিবক দেখে লিখবা না, কোন দিবক দেখেই তো লিখবা, তাহলে চাপ কিসের ভাইয়া? তোমাকে তো দেওয়াই আছে, পোস্টের মধ্যে দেওয়া আছে, দেখে দেখে, এটা তো দেখে দেখে লেখে নাম্বার পাওয়া যায়। তো এরকম ভাবে 1 নাম্বার লিখলা, 3-4 লাইনে লিখলা, এখানে 1-এর এ গেল, বি নাম্বার এখানে দিলা, দিয়ে এখানে বি নাম্বার এখানে সুন্দরভাবে লিখলা, ঠিক আছে। তো একটু বেশি লিখে আসো, প্রিপারেশন তো খারাপ, কমন তো পাচ্ছ না, বা মনে হচ্ছে ওই যে বললাম যারা ফাঁকিবাজি টেকনিক অ্যাপ্লাই করতে চাও যে ভাই আমাকে 10 পাইতে হবে, 10 পাইতে হবে, তারা এখানে 4-5 লাইন, এখানে 4-5 লাইন, ওই যে প্রশ্ন বলছে খুঁজে বের করে লিখবা। এভাবে লিখতে পারলে তুমি 10 পেয়ে যাবা এখানে। আর যাদের প্রিপারেশন ভালো, তোমরা জানো যে কিভাবে অ্যান্সার গুলো করতে হয়, পোস্টের সাথে লিখে অ্যান্সারটা মিল রাখি সুন্দর করতে হবে। সো এইটা তুমি যদি করতে পারো 15 পেয়ে যাবে এখানে। এবং এখানে এ বি পরে পৃষ্ঠা যাবা, সি ডি তাহলে পরে পৃষ্ঠা যাবা, যাওয়ার পরে শুধুমাত্র কি লিখবা এখানে, তাহলে এ বি সি ডি চলে গেল, ই চলে গেল, নিচের জায়গাটা ফাঁকা আছে না, নিচের জায়গা ফাঁকা আছে কারণ তুমি পরে পৃষ্ঠা এখানে পর্যন্ত আসছো, লেখার দরকার নাই। এখানে সুন্দর করে চাইলে পিডিও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, কারণ স্যার জানে যে তুমি পরে পৃষ্ঠা চলে যাবে, কারণ এখন তোমার উত্তর করা শেষ হয় নাই, এখানে লেখার দরকার নেই। পিডিও এগুলো খুব একটা ম্যাটার করে না। তো তুমি এই যে 5টা প্রশ্ন লিখলা, মিনিমাম লিখতে হলে 10 পেয়ে যাবা, তাহলে 1 আর 2 তোমার কভার আপ হয়ে যাচ্ছে। এরপরে তুমি চলে যাবা অ্যান্সার টু দ্য কোশ্চিন নং 3, অ্যান্সার টু দ্য কোশ্চিন নং 3। তাহলে এই যে 3-এর মধ্যে কি আছে ভাইয়া, ফলো চার্ট আছে, এখানে 5 নাম্বার, পাঁচই পাবা। যারা কিছুই পারো না তারা মিনিমাম 3 পাবা, যারা কিছুই পারো না, একদম কিছুই পারো না, মাথার মধ্যে কিচ্ছু নাই, তারাও 3 পাবা। কেমনে পাবা ভাইয়া? জাস্ট ফরম্যাটটা ঠিক রাখা লাগবে। এখানে ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাকে একটা লাইন লিখতে হবে, একটা লাইন সুন্দর করে লিখতে হবে, প্যাসেঞ্জার যে সম্পর্কে বলছে ওই সম্পর্কে একটা হেডিং দেওয়া লাগবে, ঠিক আছে। এটা কি সম্পর্কে বলছে দেখার পরে এখানে দেখো কি করবা, যেহেতু তুমি এই বরাবর যদি লেখো তাহলে এই বরাবর যদি বক্স করো 1 2 তাহলে শেষ করতে পারবে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে এই দিকে বক্স করবা, এই যে এখানে তুমি সুন্দর একটা বক্স করলা, তীর চিহ্ন নিচের দিকে দেখাই দিবা, এখানে পরবর্তী বক্স করবা, তারপর নিচের দিকে বক্স করলা, এইভাবে তোমার 5টা বক্স হবে, 5টা বক্স করবা। এবং এখানে তুমি বড় হাতের অক্ষর দিয়ে লেখা শুরু করবা, এবং এখানে ফুল স্টপ দিবা না, লেখা শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, আবার পয়েন্টটা এখানে লিখলা, তারপর লাইন এখানে লিখলা। এভাবে তুমি জাস্ট যদি ফরম্যাটটা ঠিক রাখতে পারো, তোমাকে যে সম্পর্কে বলছে এখন তুমি যা লেখা শুরু করবা বা যে সম্পর্কে চাইছে ওটা দেখো যে প্যাসেজে কোন জায়গায় আছে, প্যাসেজে ওটা খুঁজে বের করে ওর পরে দেখো যে ওই রিলেটেড যে কথাগুলো আছে এই কথাগুলোই বক্সের মধ্যে লিখে দাও, এই কথাগুলোই বক্সের মধ্যে লিখে দাও। যাদের প্রিপারেশন খারাপ অবশ্যই পাবো ভাইয়া। ইংলিশে মানে প্রিপারেশন বাজে প্রিপারেশন নিয়েও তুমি 60 পাইতে পারো। আমি তো বললাম এ প্লাস পাইতে গেলে হয়তো একটু ভালো মতো লিখতে হয়, বাট 60 65 পাওয়ার জন্য ভাই খুব বেশি স্ট্রাগল করা লাগে না। যারা পাস করতে মানে ভয় পাচ্ছ যে ভাইয়া কিভাবে কি করবো, তারা যদি একটু চিন্তা করো যে ভাই আমি সবগুলো তো লিখে আসবো বা যে টেকনিক গুলো বলতেছি এইভাবে লিখে আসতে পারো ভাইয়া, তুমি মিনিমাম 60 থেকে 65 পাবা। তুমি তো চিন্তা করতে পারবে না, বিশ্বাসও করতে পারবে না। এটা ভাইয়া বোর্ড পরীক্ষা, এটা কলেজের পরীক্ষা না যে স্যার তোমার মার্ক কমাই দিবে, এটা কলেজের পরীক্ষা না যে স্যার তোমাকে চেনে জন্য তোমাকে একটু কমাই দেবে। তোমার খাতা কোন বোর্ডের কোন শিক্ষক দেখবে এটা তুমিও জানো না, আমিও জানি না। জাস্ট লিখে আসতে যদি পারো দেখা যাবে যে খারাপ প্রিপারেশন দিয়ে অনেকে এ প্লাস পেয়ে যায়, ঠিক আছে। কারণ যদি ওই পরীক্ষকের যদি মন ভালো থাকে, উনি যদি চায় তোমাকে যে নাম্বারটা ধরে দেয়, এই স্যারটা তো লিখছে, হাতের লেখা মোটামুটি ভালো, ঠিক আছে, অত কিছু দেখবে, অত কিছু দেখার সময় আছে। কারণ দেখো বোর্ড থেকে তারা খাতা দেখার জন্য যে পরিমাণ টাকা পায় ভাইয়া, বিশ্বাস করো ওই টাকায় আসলে এত খাতা দেখা পসিবল হয় না, এবং অত ইফোর্ট দেওয়ার কি সময় আছে, কেউ অত ইফোর্ট দিতে চাবে না, এটা বিশ্বাস করো। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, জাস্ট উপরের লাইনগুলো ভালো মতো লিখবা, হেডিং গুলো ভালো মতো দিবা,
এবং কোনো কিছু ফাঁকা রাখা আসা যাবে না। সারা দেখবে যে আসলে তুমি কতটুকু লিখছো, মানে কিভাবে লিখছো বা কত মানে কোন ফরম্যাটে লিখছো, কয় পৃষ্ঠা লিখছো, এটাও কিন্তু কাউন্ট করে স্যাররা। এটা মাথায় রাখবা, ঠিক আছে? সারা প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটে খুঁটে পড়ার সময় নেই, এতগুলো খাতা কাটতে দিবে সময় নেই। এটা প্রত্যেক বছর এরকম হয়, তোমার ক্ষেত্রে এরকম হবে। তো পারবা, আশা করি পারবা। তো 3 নাম্বার এভাবে লিখবা। এরপরে সামারির মধ্যে 10 আসো, 10 নাম্বার আছে না, যারা একদমই কিছুই পারো না ভাইয়া, যে সামারি সম্পর্কে কোনো আইডিয়াও নাই, ঠিক আছে, তারাও দেখা যাবে সামারির মধ্যে 4-5 পাবা। 50% নাম্বার তো সবাইকে ধরেই দিবে, জাস্ট লিখতে পারলে 50% নাম্বার দিবে। কিন্তু ওই যে যেটা বললাম, যে সামারি যখন তুমি লিখতে যাবা 50% নাম্বার তো এমনিতেই পাবা। কিন্তু যদি এই কাজটা করো, যে এখানে একটা প্যারা করছো, এখানে আবার একটা প্যারা করছো, মানে এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, তো এরকম প্যারা প্যারা করে লিখলে দেখা যাবে তখন তোমাকে 2-3ও দিবে না, ঠিক আছে? জাস্ট ফরম্যাটটা জানতে হবে। ফরম্যাটটা কিরকম, যে সামারিতে প্যারা করা যাবে না, সামারি যখন লিখবা ছোট করে লিখতে হবে, এবং যতটুকু কন্টেন্ট প্রশ্নে দেওয়া থাকবে, ধরো তোমাকে দেয়া আছে ধরো যে তোমার 9 লাইন দেওয়া আছে, সাপোজ 9 লাইন দেওয়া আছে, 9 লাইন দেওয়া থাকলে তুমি 3 লাইন লিখবে, মানে 3 ভাগের 1 ভাগ লেখা লাগবে সামারির মধ্যে। সামারি যেহেতু 10 নাম্বার আছে ভাইয়া, প্রথম লাইনটাই হবে যে ওই প্যাসেজটা কি সম্পর্কে বলছে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট। লেখার পরে সুন্দরভাবে তোমাকে যে কথাগুলো বলছে এই কথাগুলো লিখবা। এবং এখানে খুব বেশি জিনিস এগুলো লিখবা না, যে জন্মসাল বলছে, মৃত্যুসাল বলছে, এগুলো লেখার দরকার নাই, উদাহরণ দিবা না, ঠিক আছে? এখানে এইগুলো তোমার দেওয়া যাবে না, উক্তি কোনো একটা বলছে এগুলো দেওয়া যাবে না, জাস্ট ওইটাতে কি বলছে তুমি কি বুঝতে পারছো, এই প্যাসেজটার সঙ্গে এইটা বলছে নিজের মতো। আমার কথা হচ্ছে ইংলিশ বানাইতে পারো না, তারপরেও যদি ভুল ভাল, আমার কথা বলছো ভাইয়া, একটু যদি তোমার গ্রামাটিক্যাল ভুল ভালো হয় ভাইয়া, সারা কনসিডার করে, বোর্ড পরীক্ষা কনসিডার করে। অনেক ভাইয়া ভয় দেখাবে যে না সবকিছু ঠিক লিখতে হয়, সব ভাই মানে এমন কেউ এখানে মানে জাহাজ যায় পরীক্ষা দিচ্ছে না যে তারা সবকিছু ঠিক লিখে আসবে। তুমি দেখবা যে যারা পরীক্ষা দেয় ম্যাক্সিমাম শিক্ষার্থী টুকটাক তো ভুল করবে ভাইয়া, এগুলো সারা কনসিডার করবে। সারা কনসিডার না করলে এত শিক্ষার্থী এ প্লাস পায় কিভাবে বলো তো? সবাই কি এ প্লাস মানে একদম খুব ভালোভাবে লিখে আসে এ প্লাস পায় না ভাইয়া, টুকটাক ভুল থাকে, সারা ডেফিনেটলি কনসিডার করে, সারা খুবই ভালো, আলটিমেটলি এ প্লাস চলে আসে। হ্যাঁ, মোটামুটি লিখতে হবে, নাহলে কিন্তু এ প্লাস আসবে না। এগুলো কেউ বলতে চায় না, তোমাকে ভয় দেখাবে যে না ইংলিশ এ প্লাস বা খুব কঠিন পাবা না, অমুক তমুক, এগুলো ভাইয়া কথায় কান দেওয়া যাবে না। তো যে কাজটা করতে হবে, সামারি শর্ট করে লিখতে হবে, সুন্দরভাবে হাতের লেখা লিখতে হবে, এবং একটা প্রায় লিখতে হবে, জাস্ট একটা প্রায়। এখান থেকে শুরু করছি, এই যে এখান থেকে শুরু করছি, এই যে একটা প্রায় লিখে দিব, একটা প্রায় লিখে দিব। এরকম 4 থেকে 5 লাইন লিখবা, যত ছোট করে লিখবা, যত সুন্দর করে লিখবা, হাতের লেখা যত ভালো হবে নাম্বার পাবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো উইথ ক্লু এবং উইদাউট ক্লু। সো উইথ ক্লু যখন লিখবা, এটা কত নম্বর প্রশ্ন আমাদের? উইথ ক্লু আসবে 4 নম্বরে। সো আবার লিখবা যে অ্যান্সার টু দা কোশ্চেন নং 4। এখন উইথ ক্লু লেখার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি এখানে সুন্দরভাবে লিখবা যে এখানে তোমার এ, তারপর এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই। তো 1 নম্বর লিখে এখানে নিচে টান দিবা, একটা এভাবে মার্জিন দিতে পারো। তাহলে 1 এর অ্যান্সার যেটা হবে সেটা এখানে লিখলা, 2 এর অ্যান্সার লিখবা, 3 এর অ্যান্সার লিখবা, 4 এর অ্যান্সার লিখবা, 5 এর অ্যান্সার লিখবা। তো এইভাবে যদি লিখতে পারো ভাইয়া, তারপরেও কিন্তু তোমার এই যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু একই ফরম্যাটে লিখবা। আশা করি এখানে ফুল মার্কস তোমার চলে আসবে। তবে উইথ ক্লুতে যদি অপশন দেওয়া থাকে, এজন্য তোমাকে একটু জাস্ট অর্থটা মিনিং করে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর যদি না পাও পরীক্ষা হলে, ঠিক আছে, এটা যদি বোর্ড পরীক্ষা, সবকিছু জিনিস বলে দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক বলবা যে ভাইয়া অনৈতিক জিনিস শেখাচ্ছেন, না আমি তোমাকে কারো এরকম কিছু বলতেছি না যে কারো দেখে লেখো, বাট বোর্ড পরীক্ষা তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল যে আশেপাশে আছে এগুলো ভাই বলা লাগে না, ঠিক আছে? আমি না বললেও তুমি দেখবা সামনে পিছনে তাকাচ্ছ, না বললেও তুমি সামনে পিছনে একটু ডানে ভাবে উকি দিবা। এটা সবাই করে, আমি তোমাকে যতই বলি না কেন, নৈতিক দিক থেকেও যদি বলি ভাই এটা করি না, পরীক্ষা দেখে লেখা যায় না, বাট তারপর তুমি শুনবে আমার কথা না। এই জন্য বললাম যে 4 পাশে ভুল করা যাবে না, টাটকা নাম্বার, ঠিক আছে? এমনও হইতে পারে এটা দেখা যাবে খুব দ্রুত তুমি কভার করতে পারবা, একটু ব্রেন বুদ্ধি কাজে লাগাইতে হবে। তো এইখানে দেখো যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু। উইদাউট ক্লুর ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে যে সবার অ্যান্সার যে একই রকম হবে এমনটা কিন্তু না, কারণ এইখানে তুমি একটা অ্যান্সার করছো, তোমার বন্ধুরা একটা অ্যান্সার করতে পারে, সিমিলার টাইপের শব্দ বসাইলেও হবে। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই, এবং শেষ সময় বোর্ড প্রশ্নগুলো দেখে যাও, কভার আসবে। তো এইগুলা খুব ভালো করে কভার করতে পারবা যদি দেখো সামারিও লেখা যায়, ফ্লোচার্টও লেখা যায়, এমসিকিউ লেখা যায়, কোশ্চেন আনসার লেখা যায়, উইথ ক্লু লেখা যায়। শুধুমাত্র উইদাউট ক্লুতে একটু প্যারা হইতে পারে, যে যদি একবারে উইক স্টুডেন্ট আসছো যে ভাইয়া অর্থই করতে পারি না বা কি করবো, এই 10 নম্বরে তোমার শুধুমাত্র প্যারা হবে, কিন্তু এই উপরের যে কন্টেন্ট গুলা এগুলোতে কোনো প্রবলেমই হওয়ার কথা না। আর যদি চোখ কান খোলা রাখতে পারো, এই উইদাউট ক্লুতেও তুমি একটা ভালো হিট দিয়ে আসতে পারবা। তো চাপ নেওয়ার কোনো সুযোগ নেই এখানে। এরপর দেখো রিয়ারেন্স যখন লিখবা যে অ্যান্সার টু দা কোশ্চেন নং 6 লেখার পরে এই যে তুমি এই ফরম্যাটে লিখতে পারো, অথবা তোমার যেভাবে লেখো নিচে বা নিচেও লিখতে পারবে, অথবা এইভাবে ঘর করবা 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা 10টা ঘর। তো এখানে এই যে নিচে আরেকটা ঘর থাকবে আমাদের। সো এইভাবে আমরা আগে ঘরগুলা করে নিব, ঠিক আছে? এইভাবে ঘরগুলা আমরা করে নিব। নেওয়ার পর এখানে আমি দিব 1, এখানে 2, এখানে 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টা দিলাম। দেওয়ার পর এখানে মনে করো আমার প্রথমে আসলো আইভি 4 নাম্বার আসলো, এরপরে 1 আসলো, এরপরে 3 আসলো, ঠিক আছে? এরপরে মনে করো তোমার আই এরকম আসলো। তো যে তোমার যে ফরম্যাটটা আসবে এইভাবে তুমি লিখে দিবা, ঠিক আছে? এবং লেখার পরে তোমার হাতে পর্যাপ্ত সময় থাকে, ইংরেজি পরীক্ষায় পর্যাপ্ত হাতে সময় থাকে। এবং দেখো তুমি যে কাজটা করবা, এটা করার পরে তুমি সুন্দরভাবে তোমার যে খাতাটা আছে না, এইখানে এই যে লাইনটা লিখলা, এই সিরিয়ালে তুমি গল্পটা সুন্দরভাবে লিখে দিবা, এই সিরিয়ালে তুমি গল্পটা লিখে দিবা। তখন সারা একটু ইমপ্রেস হবে, বিশ্বাস করো সারা ইমপ্রেস হবে। তো এইটা তুমি করতে পারলে ভাইয়া একটা ভালো নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। আবার অনেক সময় সাররা বলে যে এতটুকু লিখলেও হয়, বাট তুমি যদি এটা অ্যাড করো ভাইয়া, এটা তোমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। এবং সাররা দেখবে যে না ছেলেটা খুব সুন্দরভাবে লিখছে, চাইলে তুমি এটা লিখতে পারো খুব সুন্দর হবে।
এর পরবর্তীতে আসো ভাইয়া, এর পরবর্তীতে 40 মার্ক। এই 40 মার্কসে কিন্তু ভাইয়া আসল খেলা। এখানে তুমি তুমি যেমনই লিখো না কেন, দেখো ভাইয়া আমি তোমাকে বলি আমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো কোন জায়গায় জানো, আমার এই অংশগুলো ভালো হইতো। যেমন এ প্লাস বলবো না আসলে, যেহেতু 90 এর উপর সবসময় নাম্বার পাইতাম, তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো যেমন ভালো হইতো এবং এই জায়গাগুলো আমি আহামরি যে খুব ভালো কিছু লিখতাম তা না, কিন্তু আমি জানি না যে আমার হাতের লেখা খুব একটা ভালো না, বাট আমি যে কাজটা করতাম প্রত্যেকটা ফরম্যাট ঠিক রাখতাম। ঠিক আছে, আমি প্রত্যেকটা ফরম্যাট ঠিক রাখতাম এবং যে কাজটা করতাম মোটামুটি চেষ্টা করতাম হাতের লেখাগুলো খুব সুন্দরভাবে লিখতে, এবং পরীক্ষার খাতায় ভাই আমি কোনোভাবেই কাটাকাটি করতাম না। তোমরা কি করো আমি জানি না, আমি যদি কোনো একটা উত্তর ভুলও লিখে আসি, যদি মনে করি যে স্যাররা এটা খুঁজে পাবে না, স্যারের চোখে এটা পড়বে না, আমি সেটা কখনোই কাটতাম না। কারণ কাটলেই স্যারের ওখানে চোখ পড়বে এবং স্যারের চোখ পড়া মানেই স্যার চাবে যে না হাফটা নাম্বার কমাই দেয়। তো এই জন্য আমি যে কাজটা করতাম, আমি কখনোই মানে ফরম্যাট লিখছি এটা ট না হয়ে এটা আমার ঠ হয়ে গেছে, এটা আমি কখনোই কাটতাম না, কখনোই ঠটাকে ট করতাম না, কখনোই ঘষা মাজা করতাম না। কারণ ঘষা মাজা করলেই স্যারের চোখ কিন্তু এখানে পড়বে, এটা আমি করতাম। তোমরা চাইলে এটা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো। তো আমার কিন্তু এই জায়গাগুলো দেখা যেত যাইতো যে 40-এর মধ্যে প্রায় 35 চলে আসতো বা 35-36 চলে আসতো, অনেক সময় আরো বেশি নাম্বার চলে আসতো, মানে আমার নাম্বারই কাটতো না স্যাররা। কেন নাম্বার কাটতো না বললাম না, ওই যে ফরম্যাটটা ঠিক থাকতো এবং সুন্দরভাবে লিখে আসতাম, পর্যাপ্ত লিখে আসতাম, মানে পর্যাপ্ত কোয়ান্টিটিও খাতার মধ্যে থাকতো। তো এই যে তোমার গ্রাফ এন্ড চার্ট আছে যেটা, এটা তুমি যে কাজটা করবে এটা তুমি 1.5 পৃষ্ঠা লিখবা। এটা মনে করো তোমার একটা পৃষ্ঠা, এটা তোমার তো কমন আসা লাগতেছে না। ঠিক আছে, তুমি এই যে গ্রাফ এন্ড চার্ট এখান থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, সুন্দরভাবে 1 পৃষ্ঠা লিখবা। 1 পৃষ্ঠা লেখার পরে পরবর্তীতে তুমি 1.5 পৃষ্ঠা পর্যন্ত আসবা। 1.5 পৃষ্ঠা, কারণ এখানে দেখো তোমার 15 নাম্বার রয়েছে, তো এই জায়গায় ভালো করে লিখতে হবে। তুমি চাইলে আরো একটু বড় করে লিখতে পারো, বাট মিনিমাম তোমাকে 15 পৃষ্ঠার 15 নাম্বারের জন্য তোমাকে 1.5 পৃষ্ঠা আসাই লাগবে। তো ওই যে গ্রাফ চার্ট একটু আগে একটা ফরম্যাট দেখাইলাম না, কি ফরম্যাটে লিখবা, জাস্ট উপরের লাইনটা আমি তোমাকে লিখে দিলাম, তো একটু আগের যে ভিডিওটা দিয়েছি ওখানে লিখে দিলাম। তো উপরের লাইনটা লিখবা, লাস্ট লাইনে ঠিক লিখবা, এবং মাঝখানের যে কথাগুলো এই যে এখানে এই যে কোয়ান্টিটি গুলো তুমি লিখবা। এখানে দেখবা গ্রাফের মধ্যে কোথায় বাড়ছে কোথায় কমছে, মানে গ্রাফের মধ্যে বলছে যে 2005 সালে বাড়ছে। তুমি যে লিটারেসি রেট দেখো যে 2005 সালে এই লিটারেসি রেট ছিল 42%, 2010 সালে এসে লিটারেসি রেট হয়েছে ধরো যে 50% হয়েছে, বা 2015 সালে এসে এটা আরো বাড়ছে। তো এই যে ভাইয়া কোথায় বাড়তেছে কোথায় কমতেছে কত সাল, ওই সালগুলো জাস্ট এখানে বর্ণনা করবা, উপর লাইনটা সুন্দরভাবে লিখে দিবা, লাস্ট লাইন সুন্দরভাবে লিখে দিবা। দেখবা যে তোমার 15-এর মধ্যে যারা কিছুই পারো না বা এই যে মোটামুটি লিখতে পারবা তাদেরকেও ছাড়া তোমাদের দয়া মায়া করে হলো 12 থেকে 13 দিবে। আর যারা একটু ভালো লিখবা 15-15 পাবা, 15-15 অনেকেই পায়, বা 14 তো অ্যাভেলেবেল সবাই পাবা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। তো স্টোরি রাইটিং নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এখানে দুইটা ফরম্যাটে প্রশ্নগুলো আসে। একটা হচ্ছে তুমি নর্মালি যে গল্পগুলা পড়ছো, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, আঙ্গুল ফলটক, এগুলো তুমি যেমন গল্প যেগুলো পড়ছো পাঠ্য বইয়ের মধ্যে হুবাহু তুমি সেইগুলো লিখে দিবা। কিন্তু যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, এইটা সব থেকে ভাইয়া মজা। কারণটা কি, তুমি যে ট্রেডিশনাল গল্পগুলো পড়ছো এখন এটা একটু মুখস্থ করতে হয়, মাথার মধ্যে রাখতে হয়, কিন্তু যদি ক্রিয়েটিভ স্টোরিটা আসে এটাতে নাম্বার উঠানো সব থেকে সহজ। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার ভাইয়া ক্রিয়েটিভ স্টোরি আসছিল, আমি উড়াদুরা ভাবে বানাই লিখে আসছিলাম, আমার কমনে আসে না এই প্রশ্নটা। ঠিক আছে, তো ক্রিয়েটিভ যদি আসে মনে করো তুমি যে কাজটা করবা, এখানে তোমাকে 2 থেকে 3 লাইন দেওয়া থাকবে, বাকি লাইন ইচ্ছা মতো গল্প বানাবা। তোমাকে বলছেই ক্রিয়েটিভ করে লিখতে, তোমার কারোর সাথেই কারো গল্পটা মিলবে না, তোমার ইংলিশে হয়তো বা তোমার খুব একটা বানায় লেখার দক্ষতা নাই, তারপরেও সমস্যা নাই, যতটুকুই পারো। ঠিক আছে, ওই যে এটার গুরুত্ব অপরিসীম আমরা লিখি না, এইভাবে কিছু লাইন লেখো, একটা গল্প বানাও, একটু ক্রিয়েট করো। ঠিক আছে, তুমি যদি এটা মোটামুটি লিখে আসতে পারো ভাইয়া, 15 নাম্বার আছে, সারা দেখবে যে তুমি যদি লিখো ভাইয়া মোটামুটি 1.5 থেকে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা যদি লেখো, বা 2-2.5 পৃষ্ঠা লেখো, সারা মিনিমাম তোমাকে 15-এর মধ্যে 12 দিবে, মিনিমাম 12 দিবে। আর যদি একটু আরো যদি খারাপ লেখো তাহলে 10 তো পাবা 15-এর মধ্যে, যদি খালি খাতার মধ্যেই থাকে তারপরেও তুমি এই 8 থেকে 10 পাবা। যদি খাতার মধ্যেই থাকে, শুধু খাতার মধ্যে লেখাগুলো থাকে, তাহলে 8 থেকে 10 পাবা। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো তোমাকে কেউ বলবে না পারো না তার মানে লিখে আসবে না, এই বোকামি কখনোই করা যাবে না। জাস্ট খাতার মধ্যে থাকলে 8-10 পাবা। আর যেটা বললাম যে ভালো লিখতে পারলেই তুমি এটা ভালো নাম্বার পেয়ে যাবা। তো এইভাবে তোমাকে ক্রিয়েটিভ গল্পগুলো আসলে নিজের মতো করে বানাবা। আর লাস্টে আছে ইনফর্মাল লেটার, সেটা তোমাকে 1 পৃষ্ঠায় সুন্দরভাবে লেখার চেষ্টা করবা, এবং উপরে যে হেডিংটা দিবা হেডিংটা সুন্দরভাবে দিবা। ঠিক আছে, এখানে তোমার তারিখ আমি একটু দেখাই দিই তোমাকে, এখানে তুমি সামনে এখানে তারিখ দিবা এবং কোন জায়গা থেকে লিখতেছো সেটা দিবা। তারপর মাই ডিয়ার এখানে লিখবা, মাই ডিয়ার যার কাছে লিখতেছো তার নামটা দিবা। তারপর এখানে লিখবা যে এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর ওয়েল, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ওয়েল, ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এম ইন লাইফ, বা অ্যাবাউট আওয়ার স্কুল, বা যে সম্পর্কে তুমি জানতে চাইছো সেটা লিখবা। তারপর লিখবা যে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি নিচে এই সম্পর্কে লিখতেছি। এটা লেখার পরে একটু 2 আঙুল ফাঁক দিবা, 2 আঙুল এখানে ফাঁকা দিয়ে তারপর যে কাজটা করবা, এই যে পরবর্তী ওই সম্পর্কে কিছু লিখবা, ওই সম্পর্কে কিছু লেখার পরে লাস্টে তুমি আসলা, দেখবা যে নো মোর টুডে, আজ আর নয়। তারপরে দেখবা যে তোমার বাবাকে সালাম দিয়ে এই টাইপের 2টা কথা তোমার লিখবা, লিখে ফুল স্টপ দিবা। তো এইভাবে যদি লিখতে পারো ভাইয়া এই ফরম্যাটটা, তারপর এখানে লিখবা যে ইওর এভার, তোমার নামটা এখানে সুন্দর করে দিবা, তোমার নামটা দিবা। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ঠিক রেখে যেটাই বলতেও লিখে আসতে হবে। তো আমার মেইন কথা ছিল একটা, মেইন উপদেশ ছিল একটা, কালকে আমরা পরীক্ষা দিতে যাবো, আমি যদি 100-এর মধ্যে 100 লিখেও
আসতে পারি, প্রশ্ন যেমন হোক, সহজ কঠিন যেমনই হোক না কেন, তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন 100 উত্তর করলে যারা পাস নিয়ে চিন্তা ভাবনা করতেছো তারা মিনিমাম 60 উপরে নাম্বার ইনশিওর করতে পারবা। আর যারা ভয় পাচ্ছে ভাই এ প্লাস আসবে কিনা, সবগুলো যদি সুন্দর মতো খাতায় লিখে আসতে পারো ভাইয়া, এ প্লাস তো এখানে ব্যাপারই না, অবশ্যই তুমি এ প্লাস কে বিট দিয়ে আসতে পারবা। ওকে, তো ভালোভাবে পরীক্ষা দাও আর কখনো প্রেশার নিবা না যে আমার পরীক্ষা খারাপ হইলে আমার সবকিছু শেষ, আমার লাইফে আমি ভালো কিছু করতে পারবো না। এই যে এই কথাবার্তাগুলা যে ভাইয়া আমার প্রিপারেশন খারাপ, আমার ইংলিশ খারাপ হবে, ভাইয়া তোমাকে আমি বলি তুমি রিল্যাক্সে পরীক্ষাটা দাও, ঠিক আছে? এগুলো কোনো ম্যাটার করতেছে না লাইফে। তুমি দেখো এই একটা পরীক্ষা না, লাইফে তোমাকে আরো পরীক্ষা দেওয়া লাগবে। এইচএসসি পরীক্ষা শেষ হবে, সামনে তোমাকে এডমিশন পরীক্ষা দেওয়া লাগবে। তো তখন তোমার কাছে মনে হবে যে এইচএসসি পরীক্ষা এটা তো পান্তা ভাত ছিল, এখন এডমিশন তো মহাসমুদ্রের মধ্যে আসলাম, কোথায় আসলাম আমি, এত এত পড়াশোনা কিভাবে কভার করবো? কারণ এখন তুমি আসো মনে করো যে জায়গাটায়, এটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা। এই এইচএসসি থাকে ভাইয়া কয়েকশো গুণে বেশি পড়া আছে এই এডমিশনের মধ্যে, এটা হচ্ছে তোমার এডমিশনে, ঠিক আছে? এইচএসসির মধ্যে হাজার হাজার এ প্লাস, হাজার হাজার গোল্ডেন, এখানে ভাইয়া ওই যে সমুদ্রে যে সাঁতারি কাটতে পারবে না, ঠিক আছে? কেন সাঁতার কাটতে পারবে না? এত এত বেশি পড়াশোনা আছে, এত এত টেকনিক এখানে অ্যাপ্লাই করা লাগবে, যেই টেকনিক গুলো না জানার কারণে এইচএসসি তে এ প্লাস ধারী শিক্ষার্থীরাও এডমিশনে যারা হারায় যায়, কোনো কুল কিনারা পায় না। কিন্তু যে ছেলেটা ব্যাক বেঞ্চার ছিল এইচএসসি তে টানাটানি করে দেখা যাবে 3.50 পাইছে বা 4.50 পাইছে বা কোনো রকম 4 পয়েন্ট উপরে রেজাল্ট, এই ছেলেটা যে ঢাবিতে পড়তেছে, এই ছেলেটা যে বুয়েটে পড়তেছে, বুয়েটে হবে না কারণ বুয়েটে তোমার কারণ সেখানে তোমার জিপে একটা ব্যাপার আছে, জিপে হাইপসা পরীক্ষা দেওয়া যায় না, নাম্বারও লাগে একটা। বাট এইখানে দেখা যাবে যে একটা টপ বিশ্ববিদ্যালয় টপ সাবজেক্ট নিয়ে পড়তেছে, কেন পড়তেছে? কারণ সেই যে এডমিশন যাওয়ার আগে এই জায়গায় ধাক্কা খাইছে, সে দেখছে যে না আমার তো রেজাল্ট ভালো হয়নি, তার মানে আমাকে সামনে ভালোভাবে পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এগুলো ব্যাপার না, সামনে এডমিশন কিভাবে ভালো করবো এগুলো নিয়ে তোমাদের গাইডলাইন আমি দিব, যেহেতু বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী এডমিশনে পড়াইছি, অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে পড়ে চান্স পাইছে, তুমিও পারবা। তো চাপ নেওয়ার কিছু না, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো তুমি যে কাজটা করো এই পরীক্ষাটা ভালোভাবে দাও। আর এডমিশনে একটা কথা বলি তোমাদেরকে, যেহেতু সামনে এডমিশন তোমাদেরকে দেয়াই লাগবে, প্রিপারেশন নেওয়াই লাগবে, তো আমরা যদি প্রত্যেক বছরে ভাই কিছু সংখ্যক শিক্ষার্থীকে পড়াই, আমরা খুবই শিক্ষার্থীর দায়িত্ব এই কারণে নেই না, কারণ যাদের দায়িত্ব নিব আমরা চাই যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন আমাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পায়। তো এই জন্য ভাই আমরা যে কাজটা করবো, এবছর আমাদের যেহেতু ব্যাচটা আসবে এবং সেই ব্যাচে প্রি এডমিশন চলতেছে, কারণ দেখা যায় অনেক শিক্ষার্থী এই পরীক্ষা শেষ হওয়ার পর নক করবে, সবাইকে আসলে নেওয়া পসিবল হবে না, অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, তোমরা যে কোনো জায়গায় পড়তে পারো, বাট আমাদের কাছে পড়লে যেটা হবে যে আমরা কিছু শিক্ষার্থীর দায়িত্ব নিব এবং যাদের দায়িত্ব নিব তাদেরকে সেরা একটা ডেলিভার দেওয়ার চেষ্টা করবো। তো এই জন্যই ভাই আমাদের যেহেতু টার্গেট থাকে যে আমরা খুব বেশি স্টুডেন্ট নিবো না বা একটা সীমিত সংখ্যক স্টুডেন্ট নিবো, তো এই জন্য তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও বা আমাদের সাথে ক্লাসগুলো করতে চাও, এই এডমিশন পুরো জার্নিটা আমাদের সাথে থাকতে চাও, ঠিক আছে? তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন, আমাদের এই যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01317132318, আমাদের এই নাম্বারে তোমরা চাইলে, ঠিক আছে, তোমরা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে প্রি এডমিশনে থাকতে পারবা। কারণ যাতে পরবর্তীতে এমন হইতে পারে তুমি আমাদের এখানে পড়ার সুযোগ লাভ করতে নাও পারো ভাইয়া, যেটা বললাম। হ্যাঁ, আমাদের ঠিক আছে, আমাদের স্টুডেন্ট লাগবে, আমাদের দেখা যাবে নেওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু আমরা এটাও মাথায় রাখি যে ভাইয়া আমরা কতজন স্টুডেন্টকে পড়াইতে পারবো। অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেলে আলটিমেটলি যেটা হয়, সবাইকে আসলে ওই সার্ভিসটা দেওয়া যায় না, আমরা অনেকগুলো জিনিস আমাদেরকে চিন্তা করতে হয়। তো এই কথা চিন্তা করে কিন্তু ভাই আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীকে পড়াবো এবং যাদেরকে পড়াবো তাদের জন্য চান্স পাওয়ার মতো আমরা এবিলিটি তৈরি করে দিতে পারি। তো যারা ভর্তি হতে চাও বা যারা আমাদের সাথে এই ব্যাচে থাকতে চাও, তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই হবে। তোমরা এখন প্রি এডমিশন হয়ে থাকলে পরবর্তীতে এখন ক্লাস করা লাগবে না, এখন প্যারা নেওয়া লাগবে না, জাস্ট এখন ভর্তি হয়ে থাকবা। এখন তোমরা ডিসকাউন্ট অফারও পাবা অবশ্য, কারণ আমাদের এই ব্যাচের ভাই টোটাল কোর্স ফি হবে 4500 টাকা। আর এখন তোমরা যারা ভর্তি হবা তারা মাত্র 2000 টাকা এই ব্যাচে ভর্তি হতে পারবা, ঠিক আছে? মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। তুমি যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন, বিজ্ঞান, মানবিক অথবা বাণিজ্য, জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের এডমিশনের কথা বলে, ঠিক আছে? তুমি হচ্ছে এখন মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। তো 2000 টাকা যদি এখন ভর্তি হয়ে থাকো, সামনে যখন ক্লাসগুলো শুরু হবে তোমাকে এখন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, তুমি সুন্দর মতো গ্রুপে থাকবা, ঠিক আছে? আর পরীক্ষা শেষেই তোমাদের যখন ক্লাসগুলো শুরু হবে তখন আমাদের সেই ক্লাসগুলো করতে পারবা। তো যাই হোক, এটা বলে রাখলাম, কারণ আমি আসলে কোনো ভিডিওতে বলি না, আজকে প্রথমে এই ভিডিওতে বললাম, কারণ না বলে হয়তো অনেক শিক্ষার্থী জানে না, অনেক শিক্ষার্থী ভর্তি আসছে, আবার অনেক শিক্ষার্থী পরবর্তীতে বলবো যে ভাইয়া ভর্তি দিচ্ছে না কেন, কারণ গ্রুপে যে পরিমাণ মেসেজ আসে, মেসেজ আসে তাদের রিপ্লাই ভাইয়া করা টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি একটু বলে রাখলাম যারা ভর্তি এখন হবা, ঠিক আছে, ওই হিসেবে আমরা কিন্তু আমাদের একটা গেম প্ল্যান তৈরি করতে হয় যে আমাদের এত স্টুডেন্ট আছে, এদেরকে আমরা এইভাবে সার্ভিসটা দিব। তো আর পরীক্ষার পরে আসলে একটা প্রেশার বেশি বেড়ে যায়, তো এই জন্য আমরা আসলে চিন্তা করছি যে এখন যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে আমরা গেম প্ল্যান তৈরি করবো এবং তাদেরকেই পড়াবো এবং তাদেরকে চান্স পাওয়ার পুরো দায়িত্বটা আমাদের। ওকে, তো যাই হোক, তোমরা এখন যে টার্গেট, এখন এটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই, এখন জাস্ট যেটা বললাম এটা নিয়ে খুব একটা প্রেশার নিও না, পরীক্ষা খারাপ হবে, এটা জাস্ট বললাম যে তুমি চাইলে ভর্তি হয়ে থাকতে পারো, ঠিক আছে? এটা তো ব্যাপার না, তুমি জাস্ট আমাদের সাথে কথা বলে যে ভাই আমি ভর্তি হয়ে চাই, ভর্তি হয়ে থাকো। এখন এটা নিয়ে তো প্যারানোর কিছু নেই, এর বিষয় সামনে আছে, সামনে তোমাকে আমি একদম শূন্য থেকে কিভাবে পড়াইতে হবে সেটা আমি দেখাবো, এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। বাট মেইন থিং হচ্ছে আগামীকাল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে, কারণ এই জায়গায় রেজাল্ট যত ভালো হবে আমার ততটা সহজ হবে তোমাকে এডমিশনের চান্স পাওয়ানোর ক্ষেত্রে। তো এই জন্য বলতেছি রেজাল্টটা ভালো রেজাল্ট নিয়ে আসো, আর কখনো এই প্রেশারটা নিও না যে ভাইয়া আমার জিওএফ না বলে সবকিছু শেষ। আমি তো বললাম জিওএফ ছাড়াও আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা লাইফে ভালো কিছু করতেছে এবং
এবং এখনো তাদের সাথে আমাদের কথা হয় এবং তারা বলে যে ভাইয়া ওই যে আপনি একটা কথা বলছিলেন যে আগে থেকে ভাববা না যে রেজাল্ট কি আসবে বা জিপিএ 5 না পাইলে সবকিছু শেষ, তাহলে ব্রেনটা প্রেশার পড়ে, আর ব্রেনকে প্রেশার দিলে পড়াশোনা ভালোভাবে হয় না। ওই কিছু কথার কারণে আপনার আজকে আমরা এই জায়গায় আসতে পারছি বা আমরা আজকে এই হতাশা বা ডিপ্রেশনকে বের হয়ে আমরা ভালো কিছু করতে পারছি। তো এই জিনিসগুলো আমাদেরকেও মোটিভেশন দেয়। তো যাই হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।